যে তার বাড়ির পাশের অন্যরা কুরবানি দিচ্ছে, কিন্তু তার বাবা কুরবানি দিতে পারছে না। শিক্ষকের চোখের পানি, তাদের পরিবারের চোখের পানি একাকার হয়ে যায় ঈদুল আজহা যখন আসে। আমাদের অধিকাংশ শিক্ষক কুরবানিটা দিতে পারে না। আমরা দেশের সকল সন্তানদেরকে মানুষ করা, যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমরা নিয়েছি, অথচ আমরা আমাদের বাচ্চাদের জন্য তাদের মৌলিক যে প্রয়োজন এটা মেটানোর ব্যবস্থা সরকার আমাদের জন্য করেনি। এখন আমরা এই আন্দোলনে আসার পরে ফেব্রুয়ারি 17 তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির মহোদয়, ওনার সাথে আমরা মিটিং করেছি, প্রশাসন আমাদেরকে নিয়ে গিয়েছিল। উনি বলেছেন অল্প সময়ের মধ্যে আলোচনা করে আমাদেরকে জানাবেন আমাদের বিষয়টা। 27 ফেব্রুয়ারি যুগ্ম সচিব কাজী আব্দুর রহমান মহোদয়, ওনার সাথেও আমরা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান পেয়ে আমরা গিয়েছি, কথা বলেছি। উনিও বলেছিলেন অল্প সময়ের মধ্যে সমাধান করবেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। আজকে 22 দিন আবার শিক্ষকরা এখানে খেয়ে না খেয়ে, তারা ইফতারি পেয়ে না পেয়ে এই ধুলাবালির মধ্যে মানবতার জীবনযাপন করছে। অনেক শিক্ষক না খেয়ে এখানে থাকে, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, ওয়াশরুমের জায়গা নেই। এরপরে শিক্ষকরা অনড়। তাদের বক্তব্য হচ্ছে এই সরকার যেহেতু আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েছে, সুতরাং তাদের একটি দায় রয়েছে এই শিক্ষার্থীদের যারা শিক্ষাগুরু, তাদের দাবি দাওয়াগুলো প্রায়োরিটি বেসিসে পূরণ করে, এটা তাদের দায়। সেই জায়গা থেকে আমাদের শিক্ষকরা একেবারে অনড়। আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আসন্ন ঈদুল ফিতর থেকে শতভাগ উচ্চ ভাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে শতভাগ উচ্চ ভাতার প্রকল্প জারি না করা হয় এবং আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতাগুলো সরকার কতটুকু বাড়াবে এটা স্পষ্ট না করা হয়, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের বাকি পুরা রমজানটাই আমরা এখানে কাটিয়ে দিব এবং আগামী ঈদুল ফিতরের যে নামাজটা আছে আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের বাসভবনে আমরা যমুনার সামনে আমরা পরে প্রতিবাদ জানিয়ে পরে আমরা বাড়িতে যাব। আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেটি ইতিমধ্যে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় গিয়েছে, আমাদের দাবি দাওয়াগুলো সরকার যদি না মানে আমরা নিরুপায় হয়ে আসন্ন এসএসসি এবং দাখিল পরীক্ষা যারা শুরু হবে 10 এপ্রিল থেকে, আমরা সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকরা আমরা পুরো রকমের দাখিল পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালন করব। আমরা তাই এই পরীক্ষাগুলোকে সম্পূর্ণরূপে আমরা বর্জন করব। আমি আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে, সরকার আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে অল্প সময়ের মধ্যে আমাদেরকে আমাদের শ্রেণীকক্ষে, আমাদের সন্তানদের কাছে, আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীদের কাছে ফিরিয়ে যাওয়ার তারা ব্যবস্থা করবে। আমরা 2022 সালে ঈদের দিন মহসিতে ঈদের নামাজ পড়েছি, আমরা এখানে মানববন্ধন করেছি, কিন্তু আগে সরকার তো আসলে কারো কথা শুনে নাই, যার কারণে আমাদের কথা কেউ শুনে না। কিন্তু আগে সরকার আর এখনকার সরকার এক জিনিস না, তারা শুনে নাই, তাদের যে পরিণত হয়েছে এটা বিশ্ববাসী দেখেছে। আপনারাও যদি না শুনেন আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, কারণ আমরা 6 লক্ষ পরিবার, আমাদের কোটি কোটি শিক্ষার্থী এবং কোটি কোটি অভিভাবকের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। সুতরাং সরকার ক্ষমতায় নেওয়া, সরকারকে নামানোর ক্ষেত্রে আমাদের এই শ্রেণীর বিশাল একটা বড় ভূমিকা আছে, এটা আপনারা নিশ্চয়ই বিবেচনায় নেবেন। রাজনীতি যারা করেন, রাজনীতিবিদদেরকে এবং বিভিন্ন দলকে আমরা অনুরোধ করব যে এখানে কিন্তু একটা বড় ব্যালটের একটা বক্স রয়েছে, এখানে লক্ষ লক্ষ ভোটারের সাথে জড়িত। আগামী দিনে যারা রাজনীতি করবেন বাংলাদেশে, শিক্ষকদেরকে ইগনোর করে, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদেরকে ইগনোর করে আপনারা আপনাদের যে বৈতরণী, নির্বাচনী বৈতরণী, এটা কিন্তু পার হতে পারবেন না। সুতরাং শিক্ষকগুলোর পাশে দাঁড়ান, তাদের যৌক্তিক দাবির ব্যাপারে আপনারা আওয়াজ তুলুন, তাহলে ইনশাল্লাহ এই 5 লক্ষাধিক শিক্ষক পরিবার আপনাদের পাশে থাকবে। আমরা ইতিমধ্যে এনসিপি তারা উদ্যোগ নিয়েছে আমাদের পাশে দাঁড়ানো, তাদের যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত এখানে এসেছেন, তিনি আমাদের সাথে কথা বলেছেন, ওনারা উদ্যোগ নিয়েছেন আমাদের ব্যাপারে কাজ করার জন্য। জামাতের পক্ষ থেকে কিছুটা নেপথ্যে কাজ করছে ওনারা, আশা করছি সবাই আমাদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আমরা একটা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করব। আমি অভিভাবক এবং শিক্ষার্থী যারা আছে
তাদেরকেও বলবো যে এই আন্দোলনটা শুধু শিক্ষকদের আন্দোলন না, এই আন্দোলনটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা অভিভাবকের, প্রত্যেকটা শিক্ষার্থী। কারণ এই আন্দোলন সফল হলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয়করণ করা হয়, আপনার সন্তান মাত্র 20 থেকে 30 টাকা দিয়ে পড়াশোনা করে আপনার সন্তান স্বস্তিতে পড়াশোনা করতে পারবে, আপনি স্বস্তি পাবেন। আর যদি আন্দোলন সফল না হয়, আপনারা এখন প্রতি মাসে 200 থেকে 3000 টাকা পর্যন্ত আপনাদেরকে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বেতন দিতে হচ্ছে। এই আন্দোলন সফল হলে আপনাদের এই টাকা খরচ হবে না। সুতরাং এই আন্দোলন সফল করার দায়িত্ব আপনাদের। এরপরে দায়িত্ব পালন না সরকার মেনে নেয়, এরপরে প্রেস ক্লাবে অবস্থান করবে শিক্ষকরা যতক্ষণ দাবি না মেনে। আপনারা যে এখানে অবস্থান করছেন, আপনাদের জানা আছে টোটাল কতজন আছেন এখানে? যারা আমাদের নির্দেশ ছিল 2 জন করে শিক্ষক আসা, এবং আসতেছে এবং যাচ্ছে, আসতেছে এবং যাচ্ছে, এই অবস্থা চলছে। এবং গত রাত্রে থেকে এখানে তারা রাত্রি যাপন করার জন্য আমরা বলেছিলাম, এবং আমাদের শিক্ষকরা এখানে রাত্রি যাপন করা শুরু করছে। আমরা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমরা একটু আবার কাছে যাবো। আপনার কাছে জানতে চাচ্ছি, এখানে অবস্থান করছেন, আমরা একজন শিক্ষিকার সাথে কথা বলবো। কে কে দেখছেন? জিজ্ঞেস করে করে যেতে হয়, যেমন নামাজের ব্যবস্থা, এখন দুপুরবেলা নামাজের ব্যবস্থা নাই, কোথায় গিয়ে নামাজ পড়বো, এটা একটা প্রশ্ন আসে। এখানে থাকলে নামাজ মিস হচ্ছে, আমাদের আসলে অনেক অসুবিধা হচ্ছে। সরকারের কাছে বর্তমান যে সরকার রয়েছে তার কাছে শেষ চাওয়াটা সম্ভব নয় ঈদের মধ্যে 3125 টাকা দিয়ে। সেই জন্য আমরা চাচ্ছি এই মুহূর্তে আমাদের উৎসব ভাতাটা যাতে দেওয়া হয়, ঈদুল ফিতরের আগে যেন এটার প্রজ্ঞাপন জারি হয়। ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটি বলছিলাম, আসলে টানা 22 দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। তাদের মূল দাবি আসলে জাতীয়করণ, কিন্তু যেহেতু অন্তর্বর্তী সরকার তাদেরকে বলেছেন তারা জাতীয়করণ করতে পারবেন না, এই জন্য তারা তাদের যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং শতভাগ উৎসব ভাতার দাবিতে টানা 22 দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে এই অবস্থান কর্মসূচি তাদের চলমান রয়েছে। আমরা একজন শিক্ষকের সাথে কথা বলবো।